রাশিয়ার কৌশল না বন্ধুত্ব? ইরানের পাশে দাঁড়িয়ে নতুন শক্তির খেলা শুরু করেছে মস্কো। বিশ্ব রাজনীতির মঞ্চে আজ এক নতুন দৃশ্য, যেখানে এক পাশে পশ্চিমা চাপ, অন্য পাশে তেহরানের প্রতিরোধ, আর মাঝখানে দাঁড়িয়ে মস্কোর নীরব হাসি। ইরান এখন আগের চাইতেও শক্তিশালী, আর সেই শক্তিকে কৌশলে আরও বাড়িয়ে দিচ্ছে রাশিয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই বন্ধুত্ব, নাকি এক নিখুঁত কূটনৈতিক চাল? ক্রেমলিনের দরজা এখন তেহরানের জন্য আগের চেয়ে অনেক বেশি খোলা। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক এখন অত্যন্ত গতিশীল, আমরা প্রস্তুত প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে। এই ঘোষণা শুধুই সৌজন্য নয়, বরং এক কৌশলগত বার্তা, বিশ্বকে জানিয়ে দেয়া যে ইরান একা নয়। যে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে, ঠিক তখনই মস্কো বলছে, তোমাদের উপর চাপ অন্যায়। এই বার্তা শুধু কূটনৈতিক নয়, বরং সামরিকভাবে প্রতিপক্ষকে সতর্ক করারও ইঙ্গিত। 2025 সালের জানুয়ারিতে দুই দেশ সই করে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে দিচ্ছে পারমাণবিক প্রযুক্তি, স্যাটেলাইট সহায়তা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বন্ধুত্ব নয়, বরং এক পারস্পরিক স্বার্থের খেলা। রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে একটি নির্ভরযোগ্য মিত্র, আর ইরান চায় পশ্চিমা নিষেধাজ্ঞা ও মার্কিন চাপের বিরুদ্ধে এক পরাশক্তির ছায়া। দুই দেশের এই স্বার্থের সংযোগই আজ নতুন শক্তির জোট তৈরি করছে। তবে এই সম্পর্কেও আছে রহস্য, কারণ পশ্চিমা গোয়েন্দারা দাবি করছে, রাশিয়া ইরানের শাহেদ ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব ড্রোন তৈরি করেছে গেরান নামে। অর্থাৎ ইরানের প্রযুক্তি রাশিয়া ব্যবহার করছে, কিন্তু কৃতিত্ব নিচ্ছে নিজে। তাহলে কি ইরানকে শক্তিশালী করার আড়ালে মস্কো আসলে নিজের কৌশল সাজাচ্ছে? এই প্রশ্নের মধ্যেই বসে হলে রাশিয়া বিনিয়োগ করেছে প্রায় $25 বিলিয়ন, তৈরি করছে 4টি নতুন পারমাণবিক কেন্দ্র, যা ইরানের জ্বালানি ঘাটতি পূরণ করবে, পাশাপাশি প্রযুক্তিগত স্বনির্ভরতা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বহু গুণে। কিন্তু এখানেও আছে শর্ত। রাশিয়া সবকিছু করবে কঠোর নজরদারিতে, অর্থাৎ শক্তি দিচ্ছে কিন্তু স্বাধীনতা নয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে গেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তার এই সফর ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা, কারণ একই সময়ে মস্কোয় পৌঁছে যায় ইসরায়েলের একটি বার্তাও, আর যুদ্ধ চাই না। কিন্তু ঠিক পরদিন রাশিয়া ঘোষণা দেয়, ইরানকে দেবে 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল সামরিক লেনদেন নয়, বরং এক ঘোষণা। ওয়াশিংটন ও তেল আবিবের উদ্দেশ্যে রাশিয়ার বার্তা স্পষ্ট, এখন আমরা শুধু কূটনীতির নয়, শক্তির ভাষায় কথা বলবো। ইরানের হাতে এই যুদ্ধ বিমান পৌঁছালে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য বদলে যাবে পুরোপুরি। তেহরান তখন আর কেবল প্রতিরোধে থাকবে না, বরং প্রস্তুত হবে আধিপত্যের জন্য। এই মুহূর্তে বিশ্ব জুড়ে যখন যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তখন রাশিয়া বলছে, আমরা আছি ইরানের পাশে। এ যেন নতুন প্রতিরোধ অক্ষের সূচনা, যেখানে মস্কো ও তেহরান একে অপরের ভরসা, আর তাদের ছায়া ধীরে ধীরে ঢেকে দিচ্ছে পশ্চিমের প্রভাব। তাহলে কি রাশিয়া সত্যি ইরানকে শক্তিশালী করছে, নাকি ইরানকে সামনে রেখে মস্কো নিজের প্রভাব বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যে? ওয়াশিংটনের নীরব করিডোরগুলোতে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরছে, তা হলো, সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাপার নিচে ঢুকতে চাইছে? মধ্যপ্রাচ্যের বালুকা বেলায় যখন নতুন নতুন যুদ্ধের হাওয়া বইছে, তখন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া। এমন একটি চুক্তি যা বলবে, সৌদির ওপর আক্রমণ মানে আমেরিকার ওপর আক্রমণ। এটাই এখন রিয়াদের সবচেয়ে বড় কূটনৈতিক লক্ষ্য। চুক্তির পটভূমি, নিরাপত্তার রাজনীতি। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, MBS আগামী মাসে হোয়াইট হাউসে গিয়ে এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চান। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর হতে পারে, যদিও বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। এই চুক্তি হবে অনেকটা যুক্তরাষ্ট্র কাতারের চুক্তির মতো, যেখানে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল, কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নেবে, কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিকও। কিন্তু এই ঘোষণার পরেই উপসাগরীয় অঞ্চলে আলোড়ন পড়ে যায়, কারণ ঠিক তার আগেই ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এটি কেবল হামাস বা কাতারের বিষয় ছিল না, বরং উপসাগরীয় দেশগুলো হঠাৎ বুঝে গেল,
তাদের আঞ্চলিক নিরাপত্তা কতটা অনিশ্চিত। রিয়াদের ভয় ও ট্রাম্পের সুযোগ। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তাদের নিরাপত্তার অভিভাবক মনে করে, কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, গাজায় যুদ্ধ এবং ইরানের ছায়া ঘনিয়ে আসায় এমবিএস বুঝেছেন নতুন বাস্তবতায় পুরনো বন্ধুত্ব যথেষ্ট নয়। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন বলছে, আমরা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে আগ্রহী, তবে কিছু রাজনৈতিক শর্ত থাকবে। সেই শর্তের নাম ইসরায়েল। আগে বাইডেন প্রশাসনের সময় সৌদি আরব চেষ্টা করেছিল এমন একটি নিরাপত্তা চুক্তির যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ ও গাজার যুদ্ধ সেই পরিকল্পনা ভেস্তে দেয়। এখন এমবিএস পরিষ্কার করে দিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসন এক জটিল অবস্থায়। একদিকে প্রতিরক্ষা জোটের সুযোগ, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক চাপে ফাঁদে পড়ার ভয়। চুক্তির সম্ভাব্য রূপ। সৌদি কর্মকর্তারা বলছেন, এই চুক্তি হবে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র সৌদি মাটিতে স্থায়ী ঘাঁটি বাড়াতে পারে, স্যাটেলাইট ও সাইবার নিরাপত্তা সহযোগিতাও জোরদার হতে পারে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ এর বিশ্লেষক ফিরাস মাকসাদ বলেন, এটি কাতারের চুক্তির চেয়েও বড় হবে। এমবিএস এখন যে $1 ট্রিলিয়ন উন্নয়ন পরিকল্পনা চালাচ্ছেন তার জন্য নিরাপত্তা সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে সব বিশ্লেষক একমত নন। আরব উপসাগরীয় রাজনীতি বিশ্লেষক হুসেন ইবিশ মনে করেন, ট্রাম্পের ইসরায়েল প্রীতি হয়তো এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন প্রশ্ন একটাই, সৌদি আরব কি নিজের নিরাপত্তা চাইছে, নাকি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার নতুন অধ্যায় শুরু হচ্ছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি কখনো শুধু প্রতিরক্ষা নয়, তার সঙ্গে আসে শর্ত, প্রভাব ও রাজনীতির বোঝা। তবুও যখন উপসাগরের আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের হুমকি ঘুরে বেড়ায়, তখন এমবিএস হয়তো ভাবছেন, নির্ভরতার হাতলই নিরাপত্তার হাতল হতে পারে। কাস্পিয়ান উপকূলে ইরানের নতুন চোখ। নাজির রাডারে কাঁপছে উত্তর সীমান্তের রাজনীতি। রাতের নিস্তব্ধতা ভেদ করে ইরানের উত্তর সীমান্তে পাহাড় কেঁপে উঠছে। কাস্পিয়ান সাগরের ধারে গিলান প্রদেশের পাহাড়ে বসানো হচ্ছে এক রহস্যময় রাডার সিস্টেম, নাজির। তেহরান চুপ, কিন্তু পাহাড়ে গাড়ি চলছে, সৈন্যরা ব্যস্ত। আজারবাইজান সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই স্থাপনা এখন গোটা অঞ্চলে নতুন আতঙ্কের নাম। ইরান ও আজারবাইজানের সম্পর্কে টানাপোড়েন নতুন নয়, কিন্তু 2021 সালের পর সেই উত্তেজনা পেরিয়ে গেছে বিপজ্জনক সীমা। তেহরানের অভিযোগ, আজারবাইজান তার ভূখণ্ডে ইসরায়েলের গোপন ঘাঁটি তৈরি করেছে। রয়টার্স জানায়, আজারবাইজানের বিজুলি, জিব্রাইল ও জাহাঙ্গীর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক মহড়া চলছে নিয়মিত। এক সাবেক ইরানি কূটনীতিকের ভাষায়, আজারবাইজান এখন প্রতিবেশী নয়, শত্রুর ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা এক ছায়া। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের জন্য আজারবাইজান হয়ে উঠেছে এক লঞ্চ প্যাড। মাত্র 700 কিলোমিটার সীমান্ত পেরিয়ে এখান থেকেই সহজে আঘাত হানা সম্ভব ইরানের অভ্যন্তরে। প্রযুক্তির ঢাল, তেহরানের চোখ। এই হুমকির জবাবে ইরান বেছে নিয়েছে প্রযুক্তির শক্তিকে। সামরিক বিশেষজ্ঞ হোসেন দেহজিয়ান বলেন, নাজির শুধু অস্ত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের চোখ। রাডারটি 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে এবং 800 কিলোমিটার পর্যন্ত সক্রিয় নজরদারি চালাতে সক্ষম। চীন ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই রাডার পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে, মানে ইরান এখন আর্মেনিয়া, তুরস্ক ও আজারবাইজানের আকাশও দেখতে পাচ্ছে। টাইমস অফ ইরান জানায়, নাজিরের 360 ডিগ্রি কভারেজ এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৌশলের আড়ালে কূটনীতি। এই স্থাপনাকে শুধু সামরিক পদক্ষেপ বলে ভুল হবে। এটি তেহরানের রাজনৈতিক বার্তা, আমাদের আকাশে কেউ অদৃশ্য নয়। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন ইরানের উত্তর পশ্চিমে 22 কিলোমিটার প্রস্থের এক করিডোর ব্যবহার করছে, যাকে তেহরান বলছে ন্যাটো করিডোর। ইরানের ভাষায় এই রাডার হচ্ছে সেই করিডোরের উত্তর। ইরান স্পষ্ট করেছে, বিদেশি যুদ্ধবিমান তার আকাশে ঢুকলে তা আর নিরপেক্ষ থাকবে না। গুপ্তযুদ্ধের প্রতিধ্বনি।
বিবিসি পার্সিয়ানের রিপোর্ট বলছে, সম্প্রতি ইরানের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে রিভলিউশনারি গার্ডস। তেহরান দাবি করেছে হামলাগুলোর উৎস উত্তর দিকে। এই গোপন লড়াই এখন সীমান্তের মাটি ছাড়িয়ে প্রবেশ করছে আন্তর্জাতিক রাজনীতিতে। বৈশ্বিক প্রভাবের ছায়া। ইরানের প্রভাব এখন কাস্পিয়ান ছাড়িয়ে পৌঁছে গেছে ভারত মহাসাগর ও রেড সি অঞ্চলে। ফ্রান্স 24 জানিয়েছে, মাদাগাস্কারের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পেছনেও ইরান সমর্থিত নেটওয়ার্ক কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের লক্ষ্য স্পষ্ট, ইউরোপে জ্বালানি সরবরাহের রুটে নিজের উপস্থিতি শক্ত করা। ভোরের আলো ফুটছে গিলানের পাহাড়ে, কুয়াশার ভেতর নীরবে ঘুরছে নাজিরের অ্যান্টেনা, প্রতিটি সিগন্যাল যাচাই করছে নিখুঁতভাবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ খাতিরের কণ্ঠে শোনা গেল দৃঢ় উচ্চারণ, উত্তর সীমান্তের প্রতিটি নড়াচড়া এখন আমাদের চোখে ধরা পড়ে, কোনো বিদেশি ঘাঁটির কার্যকলাপ অদেখা থাকবে না। আল মনিটর লিখেছে, নাজির রাডার স্থাপনের মধ্য দিয়ে ইরান কার্যত কাস্পিয়ান উপকূলে গড়ে তুলেছে এক নো ফ্লাই জোন। হয়তো সেটাই ইরানের বার্তা, তারা যুদ্ধ চায় না, কিন্তু আকাশে বাজ পড়লে তারা নীরব থাকবে না। গাজা যুদ্ধবিরতির পর নতুন খেলোয়াড় তুরস্ক, যাকে কেউ বলছেন আশা, কেউ বলছেন দুঃস্বপ্ন। গাজার যুদ্ধ থেমে গেছে, কিন্তু রাজনীতি থেমে নেই। আগুনের পর ছাইয়ের নিচে আবার জ্বলছে নতুন প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছে এক নাম, তুরস্ক। যুদ্ধোত্তর গাজার রক্ষণাবেক্ষণ, পুনর্গঠন ও গাজার নতুন প্রশাসনে তুরস্কের অন্তর্ভুক্তির মতো ইস্যুগুলোও ইসরায়েলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ নোয়া লাজিমি ইসরায়েলি উদ্বেগ এভাবে প্রকাশ করেছেন, তুরস্ককে গাজার যুদ্ধ বন্ধ চুক্তিতে টেনে আনার অর্থ হল এই স্বীকৃতি দেয়া যে তুরস্ক আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি, এবং এই বাস্তবতা মেনে নেওয়া মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অন্তর্ভুক্তিমূলক চুক্তি তুরস্ককে অন্তর্ভুক্ত করা ছাড়া সম্ভব নয়। বিশেষ করে ফিলিস্তিনি ইস্যুতে তুরস্ক ছাড়া আঞ্চলিক চুক্তি সম্ভবই নয়। ফলে ইসরায়েলি সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ এলি কার্মন সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে হুমকি তৈরি করবে। এটি ইসরায়েলের জন্য সিরিয়ার পাশাপাশি নতুন সংকট হিসেবে উপস্থিতি হবে। রাতের নিস্তব্ধতা ভাঙছে নতুন এক কৌশলের শব্দে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরবর্তী সময়ের পরিকল্পনায় তুরস্কের বাড়তে থাকা ভূমিকা এখন বহু দেশের জন্য রাতের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন গাজার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তারের এক সুবর্ণ সুযোগ পেয়েছেন। এই ভূমিকা শুধু রাজনৈতিক নয়, কৌশলগত। মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও ভূ রাজনীতি দুই ক্ষেত্রেই এটি নতুন এক দাবার চাল। কেউ বলছেন এটি মানবিক সহায়তার মুখোশে প্রভাব বিস্তারের পরিকল্পনা, আবার কারো মতে বহু বছর পর মুসলিম বিশ্বের একতার নেতৃত্ব নিতে প্রস্তুত হচ্ছে তুরস্ক। গবেষকদের আশঙ্কা, গাজায় তুরস্কের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। যদি তুরস্ক কোনো পর্যবেক্ষণ বা প্রয়োগকারী ভূমিকায় যায়, তাহলে তা ইতালি সহ ইউরোপীয় সেনাবাহিনীর স্বাধীন কার্যক্রম সীমিত করতে পারে। উত্তেজনা বাড়লে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্কের অবস্থান স্পষ্ট, তারা চায় না ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র পুরোপুরি ত্যাগ করুক। এটি সরাসরি ইসরায়েল, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনার বিপরীতে যায়। তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা ইস্যুতে তুরস্ককে আলোচনায় অন্তর্ভুক্ত করতে অনাগ্রহী ছিল। কিন্তু নাটকীয়ভাবে পাল্টে গেছে পরিস্থিতি। এখন তুরস্কই যুদ্ধবিরতির পরবর্তী আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তুরস্কের অংশগ্রহণ প্রয়োজন। এই সমর্থনের কারণেই এরদোয়ানের নেতৃত্ব এখন অনেক বেশি বৈধতা পাচ্ছে। কেউ কেউ এটিকে ঐতিহাসিক মোড় বলে বর্ণনা করছেন। 2010 সালে গাজা থেকে রাজনৈতিকভাবে বাদ পড়েছিল তুরস্ক, কিন্তু আজ যুদ্ধোত্তর গাজায় আবারও সেই তুরস্ক ফিরেছে নেতৃত্বের আসনে। মানবিক সহায়তার পাশাপাশি তারা প্যালেস্টাইনি ঐক্যকে পুনরুজ্জীবিত করার ডাক দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজার মাধ্যমে তুরস্ক এখন তার বৃহত্তর শক্তি প্রদর্শনের পথে। সিরিয়া থেকে ইরান পর্যন্ত প্রভাব বিস্তারে যে কূটনৈতিক নেটওয়ার্ক তারা গড়ে তুলেছে, সেটি এখন বাস্তব রূপ নিচ্ছে। ইসরায়েলও তা বুঝতে পারছে।
তাই সিরিয়ার আকাশসীমায় দুর্ঘটনাজনিত সংঘাত এড়াতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে স্থাপন করা হয়েছে সরাসরি সামরিক হটলাইন। এই পুরো চিত্রে একটাই বিষয় স্পষ্ট, তুরস্ক ফিরেছে, শুধু ফেরেনি, ফিরে এসে নতুন খেলা সাজিয়েছে। গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এরদোয়ান যেন বলছেন মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো থাকবে না। গাজায় তুরস্কের প্রথম কৌশলগত স্বার্থ হলো তারা গাজার প্রতিরোধ আন্দোলন ও বাসিন্দা উভয়কে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি যদি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করতেও হয়, তবুও তাদের বাঁচিয়ে রাখতে চায় তুরস্ক। এনপিটির বাঁধন ছেড়ে ইরান কি পারমাণবিক অস্ত্রের পথে? তেহরানের সীমাহীন ক্ষেপণাস্ত্রের ঘোষণা মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি নতুন বৈশ্বিক ভারসাম্যের সূচনা? এই মুহূর্তে সারা বিশ্বকে থামিয়ে দিয়েছে একটি মাত্র প্রশ্ন, ইরান কি এখন এনপিটি চুক্তির বাঁধা ভেঙে পারমাণবিক অস্ত্র তৈরির পথে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ঘোষণা ছিল স্পষ্ট, ইরান আইইএএ এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছে। এর অর্থ কার্যত ইরান এখন আর কোনো বহিরাগত সংস্থার কাছে তার পারমাণবিক কর্মসূচির জন্য জবাবদিহি করবে না। এই ঘোষণার পর বিশ্ব জুড়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান এবার পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিতে যাচ্ছে, নাকি পশ্চিমা জোটকে এক মনস্তাত্ত্বিক ধাক্কা দিতে তেহরান খেলছে এক নতুন ভূ রাজনৈতিক দাবার চাল? এনপিটি বা নন প্রলিফারেশন ট্রিটি হল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের জন্য জাতিসংঘের একটি বৈশ্বিক চুক্তি। এই চুক্তিতে থাকা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন কোনো দেশ এই চুক্তি স্থগিত করে বা বেরিয়ে আসে, তখন তার মানে হলো সেই দেশ নিজের পারমাণবিক কর্মসূচির ওপর আর কোনো নজরদারি মেনে নেবে না। কূটনৈতিক মহলে কানাঘুষা শুরু হয়েছে, ইরান কি তাহলে এবার স্বাধীন পরমাণু রাষ্ট্রের পথে হাঁটছে? বিশ্লেষকরা বলছেন, গত জুন মাসে ইসরায়েলি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বহু পরমাণু বিজ্ঞানী নিহত হওয়া এবং স্থাপনা ধ্বংসের পরে এই সিদ্ধান্তে বীজ রোপিত হয়েছিল। তেহরান এখন বলছে, তোমরা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছ, এখন আমরা নিজেদের মতো চলব। ক্ষেপণাস্ত্রের সীমা তুলে নিলেন খামেনি। ইরানের সিদ্ধান্ত শুধু পরমাণু চুক্তি পর্যন্তই থামেনি, এর চেয়েও বড় পদক্ষেপ এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে। দীর্ঘদিন ধরে 2200 কিলোমিটার পর্যন্ত সীমা ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কিন্তু এখন সেই সীমা আর নেই। এর অর্থ কি দাঁড়ায়? ইরান এখন চাইলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা ইউরোপের গভীরে, এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণা আসলে প্রতিশোধের প্রতিধ্বনি। তেহরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগের প্রধান আহমদ রেজা কাপুর খান তো স্পষ্ট করে বলেছেন, আমেরিকানরা ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ 500 কিলোমিটারের নিচে নামানোর স্বপ্ন নিয়েই মরবে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক। ইরানের সামরিক কাঠামোতে চলছে এক অভূতপূর্ব জাগরণ। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এক সামরিক ইউনিট। তাদের হাতে এখন এমন অস্ত্র আছে যা 3000 কিলোমিটার দূরত্বেও আঘাত হানতে পারে। নৌবাহিনী হাতে নিয়েছে ফাতেহ কাদির নামের সাবমেরিন, আর আকাশে আছে খুররমশর 4, যার গতি শব্দের চেয়েও 3 গুণ বেশি। ইরানের চোখে প্রতিটি ক্ষেপণাস্ত্র শুধু ইস্পাত নয়, বরং তা হলো পশ্চিমা আধিপত্যের অপমানের জবাব। প্রেক্ষাপট এখন পরিষ্কার, ইরান আর কোনো বাধা মানছে না, না এনপিটি, না ক্ষেপণাস্ত্রের সীমা, না পশ্চিমা চাপ। প্রশ্ন হলো, এখন যখন তেহরান পরমাণু ও ক্ষেপণাস্ত্র দুই দিকেই সীমাহীন হয়ে উঠছে, তখন কি মধ্যপ্রাচ্য ঢুকছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার যুগে, নাকি এই ইরানই তৈরি করবে নতুন বৈশ্বিক ভারসাম্য, যেখানে প্রতিরোধী হবে শান্তির নতুন সংজ্ঞা? ইসরায়েল ইরানের সঙ্গে নতুন যুদ্ধ চায় না, রাশিয়ার মাধ্যমে এসেছে নেতানিয়াহুর বার্তা। এক নাটকীয় কূটনৈতিক ঘটনার মধ্যে ইরানের জ্যেষ্ঠ কূটনৈতিক আব্বাস আরাগচি জানিয়েছেন, রাশিয়ার মাধ্যমে তেহরান একটি গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে। বার্তাটি এসেছিল স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল ইরানের সঙ্গে নতুন করে আর কোনো যুদ্ধ চায় না। এই তথ্য প্রকাশ করেছেন আরাগচি নিজেই ইরানের সরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে। তিনি বলেন, আমরা বর্তমানে প্রমাণ ও নথি সংগ্রহ করছি। এই অনুরোধটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছিল।
মিস্টার উইটকফ নামের এক মার্কিন প্রতিনিধি জানিয়েছিলেন তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু ইরান স্পষ্ট শর্ত দিয়েছে। আরাকচির ভাষায়, আমরা অতীতের মতোই চাই আলোচনায় 3টি ইউরোপীয় দেশও অংশ নিক। পাশাপাশি প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে মিস্টার ইয়োস্কিকেও টেবিলে থাকতে হবে। তেহরান জানিয়েছে তারা আলোচনায় আগ্রহী, কিন্তু তাদের সার্বভৌম মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেবে না। আরাকচি বলেন 3 দিন আগে নেতানিয়াহু ও পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছিল। পরদিন সকালে রাশিয়া আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। সেখানে জানানো হয় নেতানিয়াহু ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধে জড়াতে চান না, নতুন সংঘাতেরও পক্ষপাতী নন। রাশিয়া এই বার্তাটি তেহরানকে জানায় এবং পরে পুতিন নিজেই তা প্রকাশ্যে ঘোষণা করেন। পুতিন বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের আস্থাভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি। ইসরায়েলের নেতারা আমাদের জানিয়েছেন যে তারা তেহরানের কাছে একটি বার্তা পাঠাতে চান, আর সেটি হলো তারা ইরানের সঙ্গে উত্তেজনা আরও হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আর কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন। ইসরায়েলি নেতারা আমাদের অনুরোধ করেছেন আমরা যেন আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিই। আরাকচির মতে এটি ইরান রাশিয়া সম্পর্কের গভীর আস্থার প্রতিফলন। দুই দেশ এখন এমন এক চুক্তিতে স্বাক্ষর করেছে যা তাদের দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও স্থায়ী করবে। ইরান বলছে রাশিয়া ও চীনের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। মার্কিন নিষেধাজ্ঞা, পশ্চিমা চাপ কিছুই তেহরানের আত্মবিশ্বাস নষ্ট করতে পারেনি। আমরা আত্মনির্ভর, বিশ্ব জানুক ইরান আর আগের ইরান নয়, বলেন আরাকচি। তিনি আরও বলেন, আমাদের পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে দৃঢ়। আফগানিস্তানে নতুন সরকার এলেও আমরা সংলাপ চালিয়ে যাচ্ছি। আরাকচি জানান তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যেখানে উভয় দেশ সম্মত হয়েছে যে সীমান্ত সংঘাত বন্ধের সংযমী একমাত্র পথ। তার ভাষায়, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্থিতিশীলতা মানে গোটা অঞ্চলের স্থিতিশীলতা। তিনি আরও যোগ করেন, আমরা চাই আফগান বিষয়ে আমাদের দুই দেশের বিশেষ প্রতিনিধিরা একে অপরের সঙ্গে মতবিনিময় করুক। আল্লাহর ইচ্ছায় আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাব। এভাবেই যেখানে বিশ্ব জুড়ে যুদ্ধের গন্ধ ভেসে আসছে, সেখানে তেহরানের কূটনৈতিক মঞ্চ থেকে ভেসে এলো এক ভিন্ন বার্তা। ইরান ভয় দেখায় না, বরং ভারসাম্য রক্ষা করে। রাশিয়ার কণ্ঠে প্রতিধ্বনিত হলো সেই বাস্তবতা। ইসরায়েল জানে ইরানের সঙ্গে যুদ্ধ মানে আগুনে ঝাঁপ দেয়া। ইরানের মিসাইল হুঁশিয়ারি ও ভেনেজুয়েলায় নতুন যুদ্ধের ছায়া। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা, দুই মহাদেশের রাজনীতিতে হঠাৎই ঝড় উঠেছে। রাশিয়া ভেনেজুয়েলায় যুদ্ধ প্রবেশের ইঙ্গিত দেওয়ার পর এবার ইরান জানিয়েছে তারা বিশ্বের জন্য মিসাইল রপ্তানির প্রস্তুতিতে আছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল এক ঘোষণাই নয়, এ যেন যুক্তরাষ্ট্রের দিকে এক নতুন কৌশলগত বার্তা। হঠাৎ বদলে যাওয়া খেলার মাঠ। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তানসিরি ঘোষণা দেন দেশটি এখন সংবেদনশীল সামরিক প্রযুক্তিতে সম্পূর্ণ আত্মনির্ভর এবং আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য রপ্তানির জন্য প্রস্তুত। আমরা গর্বিত যে এখন আমরা নিজেরাই মিসাইল, ড্রোন ও সামরিক যান তৈরি করে রপ্তানি করতে পারি, বলেন তিনি তেহরান টাইমসকে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ওয়াশিংটন 4টি ড্রাগ কার্টেলবাহী নৌকা ধ্বংসের দাবি করেছে, যেখানে ভেনেজুয়েলা বলছে এগুলো ছিল নিরীহ বেসামরিক জাহাজ এবং এই হামলায় 20 জনেরও বেশি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমরা মাদক কারবারি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার যুদ্ধ করছি এবং ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলাস এবং ক্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। রাশিয়া ও ইরান নতুন জোটের ইঙ্গিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও ইরান ভেনেজুয়েলার পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। রুশ প্রতিনিধির বক্তব্যে স্পষ্ট সতর্কবার্তা ছিল, মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলে কেবল অভ্যাস নয়, বরং সম্ভবত আক্রমণের প্রস্তুতি। মস্কো ও তেহরানের এই অবস্থান অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। মধ্যপ্রাচ্যের মিত্ররা এবার লাতিন আমেরিকার রাজনৈতিক মঞ্চে পা রাখতে চলেছে, এ যেন বিশ্ব রাজনীতির নতুন টুইস্ট। ইরানের শক্তি ও বার্তা। যদিও ইরান নিজেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, ড্রোন হামলা ও পারমাণবিক স্থাপনায় আঘাতের মুখে রয়েছে, তবুও দেশটি সামরিক প্রযুক্তিতে অবিশ্বাস্য অগ্রগতি দেখাচ্ছে। গত জুনে ইরান ইসরায়েলে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা তাদের 3 স্তরের প্রতিরক্ষা ভেদ করেছিল। এছাড়া ইরানের শাহেদ ড্রোন এখন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রকৌশলীদের কাছেও অনুকরণের মডেল হয়ে উঠেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা সীমা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা ৮,০০০ কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের উপকূলে পৌঁছাতে মাত্র ৩,০০০ কিলোমিটার কম। তেহরান অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরান কোনো যুদ্ধ চায় না, কিন্তু কেউ আঘাত করলে তাৎক্ষণিক জবাব দিতে হবে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলাকে নিয়ে উদ্ভূত এই সংকট কেবল লাতিন আমেরিকার নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন পরীক্ষার মঞ্চ। রাশিয়া ও ইরানের ঐক্য যদি বাস্তব পদক্ষেপে রূপ দেয়, তবে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষেত্রে এক নতুন শক্তিশালী অক্ষ গড়ে উঠতে পারে। ইরানের বার্তা স্পষ্ট, নিষেধাজ্ঞা বা চাপ দিয়ে আর তাদের থামানো যাবে না। তাদের মিসাইল, ড্রোন ও প্রযুক্তি এখন কেবল প্রতিরক্ষা নয়, বরং বিশ্বের শক্তির এক নতুন সংজ্ঞা দিচ্ছে। হামাসের পর নতুন হুমকি, ইরান সমর্থিত হুথিদের সতর্কবার্তা ইসরায়েলকে। গাজার যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যেন সাময়িক শান্তির নিঃশ্বাস, কিন্তু সেই নীরবতার ভেতরেই নতুন এক বার্তা আসছে ইয়েমেন থেকে। হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি, তারা বলছে যুদ্ধবিরতি শেষ নয়, এটি নজরদারির শুরু। এই সতর্কবার্তা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন সমর্থিত শান্তি চুক্তি কার্যকর হয়েছে এবং যুক্তরাষ্ট্র সহ কয়েকটি আরব দেশ গাজায় স্থিতিশীলতার পথে এগোচ্ছে। কিন্তু ইয়েমেনের রাজধানী সানায় এক অনুষ্ঠানে হুথি সুপ্রিম কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত জানিয়ে দেন, তাদের নজর এখন সরাসরি ইসরায়েলের দিকে। আমরা যুদ্ধবিরতির বাস্তবায়ন নজরে রাখব। আল মাশাত বলেন, ইয়েমেন যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন ও গাজায় সাহায্যের প্রবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। কোনো অগ্রগতি বা পরিবর্তন ঘটলে আমরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, আমরা আমাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছি যাতে শত্রুর আধুনিক প্রযুক্তির মোকাবিলা করা যায়। আমাদের লক্ষ্য হলো প্রতিরোধ তৈরি করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এই বার্তাকে ইসরায়েল বিরোধী জোটের নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। হামাসের সাথে যুদ্ধবিরতির পর অনেকে ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমবে, কিন্তু হুথিদের এই হুমকি নতুন এক সম্ভাব্য ফ্রন্টের ইঙ্গিত দিচ্ছে। হুথিরা ইরান সমর্থিত শিয়া বিদ্রোহী গোষ্ঠী, যারা গত কয়েক বছর ধরে ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজার যুদ্ধ চলাকালীন তারা একাধিকবার লোহিত সাগর ও এডেন উপসাগর এলাকায় ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল। বিশ্লেষকদের মতে এখন তারা কূটনৈতিক ভাষায় আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে, এইবার ইসলামিক ঐক্যের নামে। গাজায় শান্তি, কিন্তু ছায়াযুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছে। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া এই চুক্তিতে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা থেকে পর্যায়ক্রমে সরে দাঁড়াচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে ভাষণে বলেছেন, এই চুক্তি নতুন যুগের সূচনা। তবে তার বক্তৃতার মধ্যে ইয়েমেন থেকে আসা হুথিদের সতর্কবার্তা সেই আশাকে ম্লান করে দিয়েছে। একই সময়ে মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট, মিশরের নেতা এবং কাতারের আমির গাজার ভবিষ্যৎ নিয়ে যৌথভাবে একটি নথিতে স্বাক্ষর করেছেন। সেখানে শান্তি ও অর্থনৈতিক পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ইয়েমেনের হুথিদের মতে এই চুক্তি এখনও ইসরায়েলের সুবিধামূলক এবং মুসলিম বিশ্বের একক অবস্থান তৈরি না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। হামাস আপাতত অস্ত্র নামালেও তাদের ছায়া ও সমর্থন এখন হুথিদের ভাষণে প্রতিধ্বনিত হচ্ছে। ইরান যেভাবে হামাস ও হুথি উভয় গোষ্ঠীকেই সমর্থন দিচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির সমীকরণ তৈরি হচ্ছে। হুথিদের বার্তা স্পষ্ট, গাজা যুদ্ধবিরতি শেষ নয়, এটি কেবল এক বিরতি। আর এই বিরতির মাঝেই ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তাদের অবস্থান আরও শক্ত করছে। ক্ষেপণাস্ত্রের শৃঙ্খল ছিঁড়ে দিলেন খামেনি, কাঁপছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলি হামলার জবাবে আর সীমা মানবে না ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জ্বলে উঠেছে আগুন। তেহরান থেকে ভেসে এসেছে এক বজ্র কণ্ঠ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি তুলে দিয়েছেন ক্ষেপণাস্ত্রের সব সীমা। ইরানের পার্লামেন্ট সদস্য আহমেদ বাকশায়েশ আরদেস্তানি জানান, ইরান এখন যে কোনো দূরত্বে ক্ষেপণাস্ত্র তৈরি করবে, যতটা প্রয়োজন মনে করবে। এটাই সেই ঘোষণা যা গোটা অঞ্চলে নতুন উত্তেজনার আগুন জ্বালিয়ে দিয়েছে। খামেনি নিজেই 2200 কিলোমিটার রেঞ্জের সীমা বেঁধে দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমা ইতিহাস। বিশ্লেষকদের ভাষায় এটি ইসরায়েলি হামলার সরাসরি প্রতিক্রিয়া এবং এক কৌশলগত পুনর্জন্ম। আরদেস্তানি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ক্ষেপণাস্ত্রের সীমা মানি না, এটি আমাদের সামরিক শক্তির হৃদয়।
তিনি যোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন আর কোনো কূটনৈতিক বাঁধনে আবদ্ধ নয়। প্রয়োজনে তারা এমন দূরত্বে আঘাত হানবে যা আগে কখনো সম্ভব হয়নি। যদিও খামেনির দপ্তর থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবুও ইরানের রাজনৈতিক অঙ্গনে ঢেউ তুলেছে এই মন্তব্য। মার্কিন ও ইসরায়েলি নীতি নির্ধারকেরা উদ্বিগ্ন। তেহরানের এই সিদ্ধান্ত মানে ইরান এখন তার আঘাতের ছায়া ছড়িয়ে দিতে পারবে ভূমধ্য সাগর পর্যন্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরান বিরোধী হামলায় প্রতারিত করেছে। তার ভাষায়, ওরা প্রথমে আমেরিকাকে ঠেলে দিয়েছে আক্রমণে, এখন মিথ্যা ক্ষেপণাস্ত্র হুমকি তৈরি করছে। ওয়াশিংটনের দাবি ছিল ইরান যেন ক্ষেপণাস্ত্রের রেঞ্জ কমায়, কিন্তু তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান বলেছেন, এমন দাবি কোনো সম্মানিত ব্যক্তি মেনে নিতে পারে না। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি এখনো আগের মতো শক্তিশালী? 2025 সালের জুনে ইসরায়েলি বিমান হামলায় দেশটির বহু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস হয়েছিল। তখন নিহত হয়েছিলেন বেশ কয়েকজন শীর্ষ IRGC কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী। নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ইরান থামেনি। দগ্ধ ধ্বংসস্তূপের ভেতর থেকেও তারা উঠে দাঁড়িয়েছে। তেহরান, ইস্পাহান, তাবরিজ ও হামাদানে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো এখন আবারও ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের স্যাটেলাইট বিশ্লেষণ বলছে, ইরান পুনর্গঠন করছে তার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো, যদিও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র যেমন প্ল্যানেটারি মিক্সার এখনও অনুপস্থিত। তবুও প্রতিবেদনে বলা হয়েছে, এই যন্ত্র চীন থেকে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে ইরান। ওয়াশিংটন ও তেল আবিব যখন ইরানের দুর্বলতা নিয়ে গর্ব করছে, তেহরান তখন নীরবে পুনর্গঠনের পথে হাঁটছে। এক ইরানি সামরিক বিশ্লেষক বলেন, ইসরায়েল ভেবেছিল তারা আমাদের থামিয়েছে, বাস্তবে তারা শুধু আমাদের আরও শক্তিশালী করেছে। এই ঘোষণার মধ্যেই বার্তা স্পষ্ট, ইরান যুদ্ধ চায় না, কিন্তু সীমা মানতেও রাজি নয়। খামেনি হয়তো তার নিজের নিয়ম ভেঙেছেন, কিন্তু সেই ভাঙন থেকেই শুরু হয়েছে নতুন অধ্যায়। এক এমন অধ্যায় যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র আকাশে শুধু আগুন নয়, প্রতিরোধের প্রতীক। ইরানের সামরিক প্রযুক্তি, মধ্যপ্রাচ্যের শক্তির নতুন মানচিত্র। কে বলেছিল ইরান শুধু ইতিহাসের দেশ? আজকের ইরান হলো প্রযুক্তির দেশ, এক দেশ যাকে থামানো ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সামরিক শক্তির নতুন সংজ্ঞা লিখছে তেহরান। আকাশ থেকে সাগর, সাগর থেকে মহাকাশ, প্রতিটি দিকেই ইরান এখন বিশ্ব শক্তিদের চোখে কাঁটা হয়ে উঠেছে। ইরানের সামরিক শক্তির এই উত্থান হঠাৎ নয়। দীর্ঘ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এমন সব অস্ত্র যা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইরানের সীমান্ত থেকে এটি সহজেই পৌঁছে যেতে পারে ইসরায়েল বা সৌদি আরবের সামরিক ঘাঁটিতে। সেজ্জিলের সবচেয়ে বড় শক্তি এর চলমান নকশা, মুহূর্তে স্থান বদলে আঘাত হানতে পারে। এরপর আসে ইরানের স্বপ্নের যুদ্ধ বিমান কাহের F-313। এটি দেশীয়ভাবে তৈরি একক আসনের স্টেলথ জেট। রাডারে ধরা পড়ে না সহজে, নিম্ন উচ্চতায় উঠতে পারে এবং বোমা বা মিসাইল উভয়ই বহন করতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও ইরান বলছে এই বিমান ইতিমধ্যেই উড্ডয়নের জন্য প্রস্তুত। আকাশে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের আরেক গর্ব বাভার 373। এটি অনেকের মতে রাশিয়ার S-400 এর সমকক্ষ। সর্বোচ্চ 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ঘণ্টায় ম্যাক 8 গতিতে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই বানিয়েছেন এর রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা প্রমাণ করে তারা আর কারো ওপর নির্ভরশীল নয়। সামরিক নজরদারিতে যুক্ত হয়েছে আলবোর্স 3D রাডার। এটি একসাথে 300টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, এমনকি নিচু উচ্চতার ড্রোন বা স্টেলথ জেটও এতে ধরা পড়ে। 450 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারা এই রাডার এখন ইরানের আকাশসীমার নীরব প্রহরী। স্থলে যুদ্ধের জন্য রয়েছে কারার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক T-90 ও M1 আব্রামসের মিশ্র রূপ। এতে আছে লেজার রেঞ্জ ফাইন্ডার, কম্পিউটার নির্ভর টার্গেটিং সিস্টেম এবং 125 মিমি কামান। এক ট্যাঙ্ক জ্বালানিতে 500 কিলোমিটার চলতে পারে এটি। সাগরে ইরানের গোপন শক্তি হলো গাদির ক্লাস সাবমেরিন। পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকা এই সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে মুহূর্তেই মিসাইল ছুটতে পারে। ড্রোন যুদ্ধেও ইরান দেখিয়েছে বিপুল অগ্রগতি।
মোহাজের 10 ড্রোন 24 ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর 300 কেজি বোমা বহন করতে পারে। এটি ইরানের গোয়েন্দা ও আক্রমণ দুই দিকেই একসাথে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে কাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে। ম্যাক 15 গতিতে উঠতে সক্ষম এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অর্থহীন করে দিচ্ছে। আমেরিকাও জানে এই ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে আটকানো অসম্ভব। সবশেষে আছে শহীদ সোলেমানি যুদ্ধ জাহাজ, ইরানের নৌবাহিনীর গর্ব। এতে রয়েছে উন্নত রাডার, ড্রোন ডেক, দ্রুতগামী নৌকা নামানোর ক্রেন এবং ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। একসময় যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, আজ সেই ইরান প্রযুক্তির শক্তিতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিচ্ছে। নিষেধাজ্ঞা যতই বাড়ুক, ইরানের প্রতিরোধ যেন আরও দৃঢ় হয়। এটাই নতুন ইরান, যে ভয় পায় না বরং ভয় দেখায়। গোপন যুদ্ধের উন্মোচন, তেল আবিবের নিচে ইরানের লক্ষ্যভেদ। 13 জুনের রাত আকাশে ভেসে ওঠে একের পর এক আগুনের রেখা। ইরান তখন বলেছিল এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা, কিন্তু কয়েক সপ্তাহ পর এক বিস্ফোরক রিপোর্ট জানালো অন্য কথা। সেই ক্ষেপণাস্ত্রগুলো নাকি আঘাত হেনেছিল তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে লুকানো এক গোপন মার্কিন ইসরায়েলি সামরিক ঘাঁটিতে। দ্য গ্রে জোন নামের একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই ভূগর্ভস্থ স্থাপনাটির নাম ছিল সাইট 81, এক যৌথ কমান্ড সেন্টার যেখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা কর্মকর্তা ও মার্কিন প্রকৌশলীরা একসঙ্গে কাজ করতেন। তেল আবিব, যে শহরটি সাধারণত সৈকত, রাত্রিজীবন ও আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত, সেখানে যুদ্ধের এই ছায়া অনেকের জন্যই অপ্রত্যাশিত। প্রতিবেদনে দাবি করা হয়েছে বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে বহু বছর আগে শুরু হয়েছিল একটি গোপন প্রকল্প, যা 2013 সালে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কর্পসের তত্ত্বাবধানে সম্প্রসারিত হয়। ভূ অবস্থানগত তথ্য, ফাঁস হওয়া ইমেইল ও সামরিক নথি অনুসারে ঘাঁটিটি প্রায় 6000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং বিশেষভাবে তৈরি ছিল ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা যোগাযোগ পরিচালনার জন্য। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে এটি ছিল এক ধরনের স্নায়ুকেন্দ্র, যেখান থেকে গাজার অভিযানের কৌশল, সাইবার অপারেশন এবং ইরান সংক্রান্ত নজরদারি পরিচালিত হতো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি পুলিশ দ্রুত তেল আবিবের ওই অঞ্চল সিল করে দেয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে সেই হামলার খবর প্রকাশ হতে 2 সপ্তাহ বিলম্ব হয়, যা ফ্রান্স 24 পর্যবেক্ষণ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তখন দাবি করে আমাদের ক্ষেপণাস্ত্র সামরিক গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, তবে ইসরায়েলের কোনো মন্তব্য করেনি। এই নীরবতা থেকেই বিতর্কের জন্ম। ইসরায়েল কি সত্যিই বেসামরিক আবাসনের নিচে গোপন সামরিক স্থাপনা তৈরি করেছিল? দ্য গ্রে জোন অভিযোগ করেছে এই সেটআপ মানব ঢালের ভণ্ডামি, যেখানে সাধারণ মানুষকে অজান্তে যুদ্ধের ঢালের মতো ব্যবহার করা হয়েছে। ইরানের শক্তির বার্তা, বিশ্লেষকদের মতে এই হামলা ইরানের নতুন সামরিক আত্মবিশ্বাসের প্রতীক। গত কয়েক বছরে ইরান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার যুদ্ধ সক্ষমতায় ব্যাপক বিনিয়োগ করেছে। যদি এই রিপোর্ট সঠিক হয়, তাহলে তেল আবিবের গভীরে এমন একটি লক্ষ্যভেদ করা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, এটি রাজনৈতিক বার্তা। ইসরায়েলের হৃদয়েও আমরা পৌঁছাতে পারি। এটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই গাজা এবং হিজবুল্লাহ ইস্যুতে বাড়তি চাপের মুখে। ফলে ইরানের এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক শক্তি ও সাহসের প্রদর্শন বলেই দেখছেন। গোপনীয়তার আবরণে যুদ্ধ, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার বা স্বীকার করেনি। তবে ঘটনাটি তেল আবিবের সামরিক গোপনীয়তা ও সেন্সরশিপ নীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। একদিকে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে বার্তা দিতে চাইছে, আমরা নজর রাখছি। আরব সাগরের নীল জলে কি ছায়াযুদ্ধ শেষ? ইরান চীন জোটের সামনে প্রকাশ্যে পিছু হটছে যুক্তরাষ্ট্র। 2025 সাল, আরব সাগরের গভীর নীল জলরাশি ভেদ করে ভেসে চলেছে এক দানবাকৃতি তেলবাহী জাহাজ ইয়াংগং-5। জাহাজটির মাথায় উঠছে ইরানের দৃপ্ত পতাকা, কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। 3 দশক পর এই জাহাজে সক্রিয় হয়েছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, AIS। এই সামান্য প্রযুক্তি নির্ভর পরিবর্তনটি শুধুমাত্র একটি সামুদ্রিক ঘোষণা নয়, এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আধিপত্যের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এক সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ, যা 30 বছরের ছায়াযুদ্ধ এর অবসান ঘটালো। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার ফাঁদ এড়াতে ইরান এক শ্যাডো ফ্লিট বা নাম পরিচয়হীন জাহাজ বহর ব্যবহার করত।
এই জাহাজগুলো গভীর সমুদ্রে জ্বালানি স্থানান্তর করত এবং গোয়েন্দা স্যাটেলাইটের নজর এড়াতে ইচ্ছাকৃতভাবে AIS বন্ধ রাখত। কিন্তু 2025 সালে আয়াতুল্লাহ খামেনির একটি একক নির্দেশে সেই কৌশল পাল্টে যায়। আর গোপন নয়, বিশ্ব জানুক আমরা কোথায় যাচ্ছি। এই সাহসী পদক্ষেপের নেপথ্যে রয়েছে একটি বিরাট কৌশলগত টুইস্ট। ইরান এখন একা নয়, তার পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি চীন। বেইজিং শুধু আশ্বাস দেয়নি, বরং এক সামরিক ছাতা তৈরি করেছে। চীনা বিশ্লেষকদের কথায় ইরানের তেলবাহী জাহাজে আঘাত হানার অর্থ হবে সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত, যা সহ্য করা হবে না। ভারত মহাসাগর ও আরব সাগরের উপকূলে চীন ইতোমধ্যে ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ ও সাবমেরিন মোতায়েন করে দিয়েছে। ইরানের জাহাজগুলো এখন শুধু তাদের নিজেদের পতাকা বহন করছে না, তারা চলছে চীনের সামরিক রক্ষা কবচের নিচে। ইরানের শক্তি ও যুক্তরাষ্ট্রের দ্বিধা। এই মুহূর্তে ইরান বছরে প্রায় $43 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানি করে, যার প্রায় 90% গন্তব্য চীন। কিন্তু এই লেনদেন শুধু অর্থের নয়, এটি একটি কৌশলগত বিনিময়ের চুক্তি। তেলের বিনিময়ে ইরান পাচ্ছে চীনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং সাইবার নজরদারির সরঞ্জাম। সিনোপ্যাকের মতো চীনা সংস্থা ইরানের শোধনাগারে বিনিয়োগ করে এর অর্থনীতিকে আরও মজবুত করেছে। ওয়াশিংটন ঘোষণা করেছিল যে চীনগামী ইরানি তেলবাহী জাহাজ তারা প্রতিহত করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী ইরানের AIS চালু করা মানে যুক্তরাষ্ট্রকে এখন প্রকাশ্য সংঘাতে বাধ্য করা। ওয়াশিংটনের এক কর্মকর্তার আক্ষেপ, আমরা জানি তারা কোথায় আছে, কিন্তু ছোঁয়ার সাহস পাচ্ছি না। প্রথম কয়েক সপ্তাহেই দেখা যাচ্ছে ইরানের জাহাজগুলো কোনো বাধা ছাড়াই দক্ষিণ চীন সাগর পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্ববাজারে নিষেধাজ্ঞার আইনি ফাঁদ থাকলেও চীন ইরান জোটের সামনে সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। এই নতুন ব্লু করিডর কেবল ইরান ও চীনের জন্য নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ পাল্টে দিচ্ছে। সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধের কেন্দ্র এখন হরমুজ প্রণালী, বিশ্ব জ্বালানি প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী জাহাজগুলোর পাশে টহল দিচ্ছে দুটি চীনা যুদ্ধজাহাজ, আর দূরের বাহরাইন উপকূলে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। ইরানের আকাশ। হঠাৎ তেহরানের সামরিক সদর দপ্তরে একটি জরুরি বার্তা পৌঁছায়। একটি অজানা স্টেলথ ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে। সেটি ছিল আমেরিকার তৈরি লকহিড মার্টিনের অত্যাধুনিক RQ-170 সেন্টিনেল ড্রোন। পঞ্চম প্রজন্মের এই ড্রোনটিকে তখন পর্যন্ত কোনো দেশের রাডার সহজে ধরতে পারত না। কিন্তু সেদিন ভাগ্য ছিল ভিন্ন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সক্রিয় করে। কয়েক মিনিটের মধ্যে ড্রোনটির GPS সিগন্যাল জ্যাম করা হয় এবং অলৌকিক বা আশ্চর্যজনকভাবে সেটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের মাটিতে অবতরণ করে। সামরিক রহস্য ফাঁস, আমেরিকার দুঃস্বপ্ন। 2011 সালের এই ঘটনা দ্রুতই বিশ্বজুড়ে এক বিরাট ভূ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা তখন মন্তব্য করেছিলেন, RQ-170 সেন্টিনেল একটি চলমান প্রযুক্তিগত ল্যাবরেটরি। এটি ইরানের হাতে পড়া মানে যুক্তরাষ্ট্রের সামরিক রহস্য ফাঁস হয়ে যাওয়া। ওয়াশিংটন পোস্টে লিখেছিল, ড্রোনটি হারানো কেবল একটি যন্ত্র হারানো নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গোপন সামরিক সফটওয়্যারের এক অনবদ্য ক্ষতি। প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোনটি তখন ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু সেই প্রযুক্তি রাতারাতি পরিণত হলো আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে জন্ম নিল শাহিদ ড্রোন। ইরানের হাতে ধরা পড়ার পর শুরু হয় এক নতুন অধ্যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরানের প্রকৌশলীরা মাত্র 18 মাসে ড্রোনটির মূল কাঠামো পুনর্নির্মাণ করতে সক্ষম হন। এর ফলস্বরূপ জন্ম নেয় ইরানের নিজস্ব শাহিদ 191 এবং শাহিদ 197 সিরিজের ড্রোন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে বলেছে, ইরান শুধু কপি করেনি, বরং প্রযুক্তিটিকে নতুন স্তরে উন্নীত করেছে। শাহিদ এখন শুধু নজরদারি ড্রোন নয়, এটি এখন আক্রমণাত্মক অস্ত্র। ড্রোনটির প্যালোড 500 কেজি থেকে বাড়িয়ে 100 কেজি ধরা হয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে 3টি ইয়ার্ড টু গ্রাউন্ড মিসাইল। এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। ইরান দাবি করেছে এই ড্রোন শত্রু রাডারকে ধোঁকা দিতে সক্ষম এবং প্রয়োজন হলে ভুল সংকেত পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেঙে দিতে পারে।
ডিফেন্স পোস্ট লিখেছে, RQ-170 ছিল যুক্তরাষ্ট্রের গর্ব, কিন্তু প্রযুক্তির পুনর্জন্ম এখন তেহরানের হাতে। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এখন এই শাহেদ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান একই যোগে শাহেদ ড্রোন দিয়ে প্রথম আঘাত হানে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেম অন্তত 60 থেকে 70% অচল হয়ে পড়তে পারে। কারণ স্টেলথ প্রযুক্তির এই ড্রোনগুলো শনাক্ত করা তাদের পক্ষে সবসময় সম্ভব নয়। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে ইরানের অন্যান্য সাধারণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানতে পারবে। ইরানের এই প্রযুক্তিগত উদ্ভাবন তাকে শুধু আত্মনির্ভরশীল সামরিক শক্তিতে পরিণত করেনি, বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারেও জায়গা করে নিয়েছে। আজ রাশিয়াও ইরান থেকে ড্রোন কিনেছে। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করবে? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সক্ষমতা যত বাড়ছে, যুদ্ধের ঝুঁকি ততই বাড়ছে। তেহরানের সামরিক ঘাঁটিতে এখন সারি সারি দাঁড়িয়ে আছে শাহেদ ড্রোন। প্রশ্ন হলো, কখন সেই মুহূর্ত আসবে যখন ইরানের আকাশ থেকে একদল স্টেলথ ড্রোন একসাথে উড়ে গিয়ে ইতিহাস বদলে দেবে? পারস্যের নতুন সূর্য, ইরানের গ্যাসফিল্ড কি যুক্তরাষ্ট্রের ঘুম কাড়বে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পথে তেহরান। পারস্য উপসাগরের উপকূলে বাতাসে ভারী ধুলো, দূরে তেলের কূপে আগুনের লাল আভা ঝলক দিচ্ছে, কিন্তু চারপাশে নীরবতা। এই নীরবতার মধ্যে ইরানি প্রকৌশলীরা বিশাল মরুভূমির নিচে আবিষ্কার করেছেন এমন এক সম্পদ, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য 1 দশকের জন্য বদলে দিতে পারে। এটি সেই মুহূর্ত যখন বিশ্ব রাজনীতির মানচিত্র আরেকবার নতুন করে আঁকা শুরু হলো। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের দক্ষিণাঞ্চলের এই নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক ভূ রাজনৈতিক কৌশল। নিষেধাজ্ঞা পেরিয়ে ইরান এখন আর শুধু একটি তেলের দেশ নয়, এটা প্রযুক্তির, বিজ্ঞানের এবং কৌশলের দেশ। নেতানিয়াহুর 3 হুমকি এবং ইরানের শক্তি। কয়েক বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কি? তিনি দ্বিধা না করেই উত্তর দিয়েছিলেন, প্রথম হুমকি ইরান, দ্বিতীয় হুমকি ইরান, তৃতীয় হুমকিও ইরান। তখন এই কথাকে রাজনৈতিক নাটক মনে হলেও আজ তা এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিধ্বনি। কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি যখন চেয়েছিল অর্থনীতি চেপে ধরে ইরানকে হাঁটু গেড়ে বসাতে, তখন ঘটেছে উল্টোটা। ইরান নিষেধাজ্ঞার নিচে গড়ে তুলেছে এক আত্মনির্ভরশীল সামরিক ও প্রযুক্তিগত সাম্রাজ্য। পশ্চিমা শক্তি যে তালা দিয়ে ইরানকে বন্দী করতে চেয়েছিল, তার চাবি এখন ইরানের হাতে। ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে আবিষ্কৃত হয়েছে গ্যাস ফিল্ড। এতে মজুত রয়েছে প্রায় 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল। এটি বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের প্রায় 7 গুণ। ইরানের তেলমন্ত্রী বলেছেন, এটি শুধু জ্বালানি নয়, এটি সার্বভৌমত্বের শক্তি। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই আবিষ্কার ইরানের অর্থনীতিতে $1 ট্রিলিয়ন যোগ করতে পারে। ইরান এখন শুধু জ্বালানির রপ্তানিকারক নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা সরাসরি সৌদি আরব, কুয়েত ও কাতারের আধিপত্যে আঘাত হানছে। নিষেধাজ্ঞাকে অস্ত্র বানানো। গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরেও ইরান যেভাবে তাদের রপ্তানি চালিয়ে যাচ্ছে, তা এক প্রকার গুপ্তযুদ্ধের কৌশল। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান তাদের তেল চীনে পাঠাচ্ছে এবং বিনিময়ে কোনো ডলার না নিয়ে নিচ্ছে আধা তৈরি গাড়ি। সেই গাড়িগুলো ইরানের মেড ইন ইরান ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে। মার্কিন ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা এখন আর ইরানকে থামাতে পারে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতাকেই প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ করিম সাদিক মন্তব্য করেছেন, ইরান এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা দেশগুলো আগে কল্পনাও করেনি। তেহরানের এই ক্রমবর্ধমান শক্তিতে ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের। ইসরায়েল এখন সরাসরি সামরিক প্রস্তুতিতে নেমেছে। তেল আবিবে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে অতিরিক্ত 3rd মিসাইল ডিফেন্স ইউনিট এবং দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের নতুন ব্যাটারি। অন্যদিকে ইরানও বসেনি। তারা রাশিয়ার সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করেছে এবং চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালী থেকে ইরাক সীমান্ত পর্যন্ত সক্রিয় করেছে।
ইরান প্রকাশ্যে বলল ইসরায়েলের শেষের দিন ঘনিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও তীব্র হচ্ছে। ইরান এবার সরাসরি ঘোষণা করেছে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই বক্তব্য ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ এবার বিষয়টি এসেছে শুধু মুখে নয়, বইয়ের পাতায়ও। ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নামের বই। ইরানের ধর্মীয় নগর কওমি সম্প্রতি উন্মোচিত হয়েছে একটি বই, ইসরায়েল অ্যানিহিলেশন প্ল্যান বা ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা। বইটি লিখেছেন আলী রেজা পানাহিয়ান, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও ধর্মীয় নেতা। পানাহিয়ান বলেছেন, এই বইটি খামেনি এবং আয়াতুল্লাহ খোমেনির মতাদর্শের একটি স্পষ্ট ব্যাখ্যা। ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, দেশটির সরকারই বইটির প্রকাশন অনুমোদন দিয়েছে এবং এটিকে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েল বিরোধী অবস্থানকে তার রাষ্ট্রীয় নীতির অংশ করেছে। দেশটি ইসরায়েলকে পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখে। তাই ইসরায়েল ধ্বংস ইরানের কাছে শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এক আদর্শিক লক্ষ্য। বইটির শেষ অধ্যায়ে বলা হয়েছে, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ হল জায়নিস্ট শাসন ব্যবস্থাকে পতনের পথে ঠেলে দেওয়ার ইরানের বৃহৎ কৌশলের অংশ। লেখক দাবি করেন, এই লড়াই কেবল যুদ্ধ নয়, বরং এক চলমান ঐতিহাসিক পরিকল্পনার অংশ। হামাসকে প্রশংসা, পশ্চিমকে সতর্কবার্তা। বইয়ের পেছনের সারাংশে হামাসের 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েল আক্রমণকে বিশ্বের জন্য জাগরণী ঘণ্টা বলে উল্লেখ করা হয়েছে। ইরান প্রকাশ্যে হামাসের কর্মকাণ্ডের প্রশংসা করছে, যা তেহরানের আঞ্চলিক প্রভাব বাড়ানোর ইঙ্গিত দেয়। এই প্রকাশনার সময়ে ইসরায়েল ইরান সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, অভিযোগ করে তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করছে। যুদ্ধ ও পাল্টা আঘাত। এর জবাবে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় টমাহক ও বাংকার বাস্টার বোমা ব্যবহার করে। এই ঘটনাকে অনেকেই 12 দিনের যুদ্ধ নামে ডাকছেন, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। যুদ্ধের মাঝে কূটনীতি। যুদ্ধ থামেনি, তবুও ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, ইরান যদি প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত। এক বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব আশা করছেন। তবে ওয়াশিংটনে এখনও দ্বন্দ্ব আছে, তারা কি সত্যিই ইরানকে চাপ দিতে চায়, নাকি আলোচনার টেবিলে আনতে। ইরানের শক্তি ও বার্তা। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু সামরিক শক্তি নয়, একটি মতদর্শিক বলয় তৈরি করেছে, যা সিরিয়া, লেবানন ও গাজা পর্যন্ত বিস্তৃত। এই নেটওয়ার্কই ইরানের সবচেয়ে বড় শক্তি। তেহরান বার্তা দিচ্ছে, তারা ভয় পায় না, বরং তারা প্রস্তুত এক নতুন মধ্যপ্রাচ্যের বাস্তবতা গড়তে। ইরানের এই প্রকাশ্য ঘোষণা একদিকে যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে কূটনীতির পথও খুলে রাখছে। প্রশ্ন হচ্ছে, এই ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা আসলেই কি কৌশলগত বার্তা, নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস? 18 অক্টোবর 2025 তারিখে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম কিছু সীমাবদ্ধ করা আর তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া। কিন্তু একটি দ্বৈত বাস্তবতা এখানে রয়েছে। রাজনৈতিকভাবে চুক্তির সমাপ্তি দিবস বলে বিলোপ করা হলো সকল বাধ্যবাধকতা। ইরান ঘোষণা করেছে, এখন থেকে চুক্তির সমস্ত বিধান, পারমাণবিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা সহ বাতিল। IAEA যে শর্তগুলো দিয়েছিল সেগুলো এখন আর বাধ্যতামূলক নয়, এবং ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে। তুলনায় বেসামরিক কাজে সাধারণত 3.67% বেশি লাগে না। 90% নিকটেই পৌঁছালে সেটি অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি চলে আসে। তবে বাস্তবে নিষেধাজ্ঞাগুলো ও প্রতিক্রিয়াগুলো এখনও জীবিত। ইউরোপীয় 3 দেশ, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি, চুক্তির প্রতি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করেছে। ফলশ্রুতিতে এই আইনগত চুক্তি শেষ বললেও নিষিদ্ধ ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়নি। ফলে চুক্তি শেষ হয়েছে বললেও নিয়ন্ত্রণ ও চাপের ধারাবাহিকতা রয়েছে। একদিকে ইরান বলছে সব বিধান শেষ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই মিলনচ্ছেদ নতুন ভূ রাজনৈতিক ঝড়ের সম্ভাবনা এনে দিচ্ছে।
ইরানের দিক থেকে দেখা গেল তারা এখন বলছে তারা আর পারমাণবিক কর্মকাণ্ডে সেই ৩.৬৭% সীমাবদ্ধতায় থাকবে না। সীমা উঠে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। এই অবস্থার কারণে ইরানের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, আর তা শুধু পারমাণবিক নয়, কূটনৈতিক ও অঞ্চল প্রতিরোধ নীতি হিসেবে। সামরিক দিক থেকে ইরানকে বড় শক্তি হিসেবে দেখা হয়। তার রকেট প্রযুক্তি, মিলিটারি প্রক্সি গোষ্ঠীর প্রভাব এবং এলাকায় নেটওয়ার্ক, এসবই তেহরানকে কৌশলগত সুবিধা দেয়। তেল গ্যাস সম্পদ, ভূ রাজনৈতিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার সম্ভাব্যতা ইরানকে শক্তিশালী করে তোলে। এ কারণেই পশ্চিমা দেশগুলো সতর্ক, একটি সীমাহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে ৩ দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ। ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, পশ্চিমাদের এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় চিঠিতে। এতে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর অভিযোগের কোনো প্রমাণ কখনোই খুঁজে পায়নি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA। যদিও সংস্থাটি সবচেয়ে কঠোর পরিদর্শন চালিয়েছে ইরান জুড়ে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে। চিঠির শেষে ৩ দেশ ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমিয়ে সংলাপের উপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট চরম উত্তেজনার পর এবার নতুন করে যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন অনেকে। সেরকমই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন ইরানের ওপর আঘাত আসতেই থাকবে, তাই শত্রুদের মোকাবিলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের কাছে বড় আঘাত খাওয়ার পরও শিক্ষা হয়নি, আবারও যুদ্ধের হুঙ্কার, আর পশ্চিমা দেশগুলো ইরানকে কণ্ঠরোধ করতে তৎপর। এখন এক প্রশ্ন ঘুরছে, নতুন ইরান ইসরায়েল লড়াই কি শুধু সময়ের ব্যাপার? ইরান সম্প্রতি বহু প্রতিকূলতায় পড়ে, তবু মন বদলায়নি। দেশটির শাসকরা বলে থাকেন আঘাত আসতেই থাকবে, কিন্তু তাদের প্রতিরোধও থাকবে বেশি। মার্কিন, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি বাড়িয়ে দেওয়ার নকশা ইরানের ওপর ক্রমাগত চালানো হচ্ছে। এতে করে তেহরান কেবল কূটনীতিতে নয়, আঞ্চলিক শক্তি গঠনেও জোর দিচ্ছে। তাদের প্রতিক্রিয়া সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। প্রক্সি গোষ্ঠী ও কৌশলগত সাফল্য বাড়ানোর চেষ্টা চলছে। তবু ইরান এখন শুধু প্রতিরোধী করছে না, তারা ভেতর থেকে নিজেকে বদলে নিচ্ছে। জুনে 12 দিনের সংঘর্ষের পরে শুরু করা শুদ্ধি অভিযান, গোপন অভিযান এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ফলে দেখা গেছে তেহরান বিদেশি প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। ধরা ছোঁয়ার তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতেন। এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও সংকটে পড়ছে। প্রশাসনিক পরিবর্তন এসেছে। গত ৩ আগস্ট প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নামে নতুন একটি কৌশলগত সংস্থা গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচারপতি সহ পার্লামেন্ট স্পিকার, সামরিক কমান্ডার এবং কিছু মূল মন্ত্রী এতে যুক্ত থাকবেন। ম্যান্ডেট হলো জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমন্বয় করা। এই পরিবর্তন ইরানের কৌশলগত মানচিত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কোর শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তেহরান মোটেই নিস্তব্ধ নয়। ইরানের নতুন নিরাপত্তা সচিব মস্কো সফরে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে। তেল, বাণিজ্য ও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সামাল দেওয়া যায়। অর্থনৈতিক ও কৌশলগত এই চলয় ইরানকে আরও স্থিতিস্থাপক করে তুলেছে। ইরানের সামরিক প্রস্তুতিও নতুন যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, 12 দিনের সংঘাতের সময় ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এর মধ্যে রয়েছে কাশেম বাশির মিসাইল।
তিনি সতর্ক করে বলেন, যদি আবার আক্রমণ করা হয় তবে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং জোরালো। ইরান ক্ষতিগ্রস্ত হলেও সহজে নত হবে না, তারা নিজেকে শক্ত করেই রেখেছে। পশ্চিমাদের পরিকল্পনা রয়ে গেলে সংঘাত সময়ের বিষয়, কিন্তু কূটনীতি, গোপন যুদ্ধ ও ভূ রাজনীতি মিলে কোনো অনিশ্চিত মোড়ও আনতে পারে। মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় এখন অধিক নাটকীয় এবং বিপজ্জনক।